আমরা ফার্স্ট ক্লাস 7-এর ফার্স্ট টার্মের সিলেবাসের অন্তর্ভুক্ত চ্যাপ্টার পড়ছি। তো ইউরোপ মহাদেশের যে বিশেষ অঞ্চল আছে সেখানে একটি অধ্যায় দেখো, পোল্ডার ভূমি। যেটা হচ্ছে ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত। তো পোল্ডার ভূমি এটা কি, এটা একটা বিশেষ ধরনের ভূমিরূপ, যেটা হচ্ছে মানুষের তৈরি করা একটা ভূমিরূপ। উত্তর ইউরোপের উত্তর পশ্চিম দিকে অবস্থিত একটি অংশে, মানে একটি দেশ রয়েছে যার নাম হচ্ছে নেদারল্যান্ড। তো এখানে দেখো একটা মোটামুটি একটা মানচিত্র এখানে আঁকা হয়েছে। তো নিচে এটা জানো, এটা আফ্রিকা আছে নিচে, আফ্রিকা মহাদেশ, ভূমধ্যসাগর, ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশে উত্তর এবং পশ্চিম দিকে দেখো নর্থ সি আছে না, উত্তর সাগরের তীরে একটি দেশ রয়েছে যার নাম হচ্ছে নেদারল্যান্ড। অর্থাৎ এখানে একটি দেশ রয়েছে যার নাম হচ্ছে নেদারল্যান্ড। এটা আগে হল্যান্ড নামেও পরিচিত ছিল এবং এখানে বসবাসকারী অধিবাসীদের কি বলা হয় না, ডাচ বলা হয়, DUTCH, ডাচ বলা হয়। হ্যাঁ, তাহলে আমরা ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত একটা বিষয় পড়ছি, যেটা হচ্ছে পোল্ডার ভূমি। এটা বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, কারণ এই পোল্ডার ভূমিগুলো কি করেছে না, মানুষে সৃষ্টি করেছে। তো এখানে কি দেখা যায় না, এখানে যে কিভাবে সমুদ্র তল থেকে জমিগুলোকে উদ্ধার করা হয়েছে এবং মানুষের বসতি, শিল্প, পরিবহন কাজে ব্যবহার করার জন্য। তো আমাদের ভূমি দরকার, বাসস্থান, বিশেষ করে বাসস্থানের জন্য, শিল্প স্থাপনের জন্য, এগুলোর জন্য জমির দরকার আছে। তো নেদারল্যান্ড দেশটা যেহেতু উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত এবং তার পাশে চারদিকে কি রয়েছে না, এদিকে তো কিছু দেশ রয়েছে, ডেনমার্ক, জার্মানি এবং বেলজিয়ামের মতো দেশ রয়েছে। তো কি হচ্ছে না, এদের যখন একটা স্বাভাবিক একটা প্রক্রিয়ায় যখন জনসংখ্যা বাড়ছে, তাহলে তাদের বসতি স্থাপন কিংবা প্রয়োজনীয় শিল্প এবং খাবার জোগানোর জন্য কৃষি সম্প্রসারণের প্রয়োজন, সেজন্য জমির প্রয়োজন আছে। তো এরা কি করেছে না, বিশেষ প্রযুক্তির মাধ্যমে কখনো সমুদ্র তল থেকে, তারপরে হচ্ছে প্লাবন ভূমি কিংবা জলাশয় থেকে জমিগুলোকে উদ্ধার করেছে। ঠিক আছে। তো এখানে যে পোল্ডার শব্দের অর্থটা হচ্ছে একটা ক্ষুদ্র, যেটা হচ্ছে পিস অফ ল্যান্ড, যেটা কি হচ্ছে না, যেটাকে উদ্ধার করা হচ্ছে। তো উদ্ধার কার্য মেনলি হয় সমুদ্র থেকে, অর্থাৎ সমুদ্র তলটাকে ভরাট করে জমিটাকে উদ্ধার করা হয়। তো স্বাভাবিকভাবে সেই জায়গাটাকে নিচু হয়। হ্যাঁ, তারপরে প্লাবনভূমি হতে পারে যে নদীগুলো রয়েছে, রাইন নদী, তারপরে তার যে শাখা নদীগুলো রয়েছে, কিংবা জলাশয় থেকে উদ্ধার কাজ হতে পারে। এখানে একটা ছেলে দেখো, এটা গল্পটা তোমরা জানো, যার নাম ছিল হান্স। সে কি করছিল, একদিন ফেরার পথে স্কুল থেকে দেখলো যে এরকম কি হয়েছিল না, যে একটা বাঁধে ফাটল দিয়ে জল বেরোচ্ছে। সে তৎক্ষণাৎ বুঝে গেছিল যে পরবর্তীতে কি হতে পারে। হ্যাঁ, তাই বাঁধের মানে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেগুলো কি হবে না, নিমেষে জলপূর্ণ হবে এবং প্লাবিত হয়ে যেতে পারে।
সেই জন্য কী করেছিল, সে ফাটলের মধ্যে হাতটা মুঠো করে ঢুকিয়ে দিয়েছিল। তারপরে রাত্রে কী করেছিল, তার বাবা মা তাকে গ্রামের লোকজন মিলে খুঁজতে খুঁজতে তাকে দেখে যে সে একটা জায়গায় বসে আছে। তখন জানতে পারলো যে কী ঘটনা ঘটতে পারে। হান্স কীভাবে তাদের গ্রামকে রক্ষা করেছিল, পরে হান্সকে পুরস্কৃত করা হয়েছিল। এরকম একটা গল্প ছিল। তো স্বাভাবিকভাবে যদি নিচু জায়গা হয়, এই জায়গাগুলো না পল্লবী থেকে যে জমিগুলো উদ্ধার করা হয় সেগুলো মোটামুটিভাবে নিচু সমতল ভূমি হয়। তো চারপাশে ডাইক থাকে কিংবা যেটা বাঁধ থাকে, সে বাঁধ যদি কোনো কারণে গর্ত হয়ে যায়, স্বাভাবিকভাবে কিছু যেগুলো গর্ত বসবাসকারী প্রাণী থাকে না, তারা ওখানে গর্ত করে দেয়, তাহলে জলটা সেই যে মাটিটা, সেই মাটিটা ধসে যায় এবং ধসে যাবে ধীরে ধীরে, এবং গর্তটা অনেক মোটা হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে এবং সেটা ভেঙে পড়বে। ঠিক আছে, তাহলে এটা ছিল হান্সের গল্প ছিল। তো পোল্ডার ভূমি, পোল্ডার ভূমিটা হচ্ছে কি, পোল্ডার ভূমি বলছে আসলে নেদারল্যান্ড দেশটা তো খুব ছোট, তাই কৃষি এবং অন্যান্য কাজের জন্য জমিরও খুব অভাব। এই সমস্যা দূর করার তাগিদে দেশের উত্তর পশ্চিমে জুইডার্জি উপসাগর, অর্থাৎ এই যে নর্থ সি রয়েছে, নর্থ সির একটা অংশ হচ্ছে জুইডার্জি উপসাগর। হ্যাঁ, তো জুইডার্জি উপসাগরের বলছে কিছু অংশ থেকে কি করা হয়েছে, বিশাল অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে ভরাট করে নতুন করে ভূমি তৈরি করা হয়েছে। তো একটা উপকূলবর্তী অঞ্চলে কি হবে, ধরো এখানে নেদারল্যান্ডের এটা যদি উপকূল ভাগ হয়, তো স্বাভাবিকভাবে এটা কি না নর্থ থেকে সাউথ এরকম অবস্থাতে রয়েছে, কিছুটা উত্তর দক্ষিণে রয়েছে। তো এখানে কথাটা কি করা হয় না, উপকূল অংশে এরকমভাবে প্যারালাল এরকম করে ছোট ছোট বাঁধ নির্মাণ করা হয়, যেটাকে ডাইক বলছে। অগভীর জলাশয়ে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এসব সমতল ভূমিকে পোল্ডার ভূমি বলে। নেদারল্যান্ডের একাদশ শতাব্দীতে একদম প্রথমের দিকে পোল্ডার ভূমি তৈরির কাজ শুরু হয়, কিন্তু সেটা 1961 সাল নাগাদ প্রায় 1800 স্কোয়ার ফুট, প্রায় অর্ধেক, নেদারল্যান্ড তার যে এরিয়া রয়েছে তার অর্ধেকটি সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে। এবং এখানে প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে এবং আধুনিকতার ছোঁয়া এসেছে, নতুন যে ইঞ্জিনিয়ারিংগুলো হয়, যেটা হচ্ছে বড় বড় যে নির্মাণ কাজগুলো হয় এখানে, সেগুলো করা হয়ে থাকে। নেদারল্যান্ডে প্রায় 3000-এরও বেশি ছোটো ছোটো পোল্ডার গড়ে তোলা হয়। এরকম ছোটো ছোটো পোল্ডারগুলোকে নির্মাণ করে ধীরে 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 এটাকে নেদারল্যান্ডের যে আভ্যন্তরীণ যে এরিয়া রয়েছে, যে আয়তন রয়েছে, সেটা ধীরে ধীরে কী হয় না বাড়ানো হয়। তো এদের মধ্যে দেখো জুইডার্জি হলো সবচেয়ে বড় প্রকল্প, অর্থাৎ জুইডার্জিতে যে বাঁধগুলো দেওয়া হচ্ছে, যে ডাইকগুলো দেওয়া হচ্ছে, এবং ধীরে ধীরে জমিগুলোকে সমুদ্র তল থেকে জমিগুলোকে উদ্ধার করা হচ্ছে। এছাড়া জিল্যান্ড, জিপে, জুইট প্লাস, আনাপাওয়ালোনা, প্রিন্স আলেকজান্ডার বিশেষ উল্লেখযোগ্য ছোটো ছোটো যে প্রকল্পগুলো আছে, প্রকল্পগুলোর নাম দেওয়া হয়েছে। এখানে দেখো একটা ছবি দেওয়া রয়েছে পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয়। তোমরা দেখবে যে উত্তর সাগর আছে, এখানে একটা লেখা রয়েছে দেখো, উত্তর সাগরের পাশে দেখো একটা এরকম করে ডাইক তৈরি করা হয়েছে, লম্বা একটা বাঁধের মতো নির্মাণ করা হয়েছে। তারপরে দেখো নিচের অংশ অগভীর, এরকম যে জলে অনেক সময় এরকম জল জমে থাকে। তো এগুলোকে কি করা, এগুলো পরবর্তী ক্ষেত্রে পাম্পের সাহায্যে জলগুলোকে নিচু জায়গায় জলগুলোকে বের করে দেওয়া হয়, কিংবা যখন ভাটা হয়, জ্বরের পরে যখন ভাটা আসে তখন কি করা হয় না, নিচু জায়গায় কিছু যদি সুইচ গেট থাকে, সেই গেটগুলো খুলে দেওয়া হয় এবং ভেতরের জলগুলোকে বের করে দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে প্রচুর যে পাম্পিং স্টেশন আছে, তো এখানে পাম্প করে বেশিরভাগ ক্ষেত্রে জলগুলোকে নিচু জায়গায় জলগুলোকে বের করে দেওয়া হয়। আর দেখো এই যে হাওয়া কল আছে না, একটা দেখো হাওয়া কল এখানে দেখানো হয়েছে। এই হাওয়া কলগুলো হচ্ছে যেটা হচ্ছে পাম্পিং স্টেশন আছে, যে জল যেটা পাম্প করে জলটাকে বের করে দেওয়া হয়, সেগুলো চালাতে, পাম্প স্টেশন এটাকে চালাতে এখানকার শক্তিটাকে ব্যবহার করা হয়।
তাহলে একটা সামঞ্জস্যপূর্ণ এখানে দেখো ইঞ্জিনিয়ারিং এর কাজ হচ্ছে। কি বলছে না, প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশে চারদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দেওয়া হয়। ধরো উপকূল অংশে কি করা হয়, এইভাবে চারদিকে একটা এরকম করে একটা বাঁধ কংক্রিটে দেওয়া হয়। সাইড মানে কি ধরে ভেতরে জলটা আবদ্ধ হয়ে যাবে, পুকুরের মতো জলচ্ছের মতো সৃষ্টি হবে। বাঁধের ভেতরের দিকে জলনিকাশি চক্র খাল কাটা হয়, এটি ভেতরের দিকে, ঠিক আছে, ভেতরের দিকে মানে নেদারল্যান্ড যেদিকে রয়েছে ভেতরের দিকের অংশে একটা খাল কাটা হয়ে যাবে, চক্র খাল বলে। বাঁধটাকে চক্র বাঁধ বলে। তাহলে চক্র খালে কি করা হয় না, ওই খালটাতে ভেতরের জলগুলোকে ওখানে ফেলা হয়, ফেলে সাগরে ফেলে দেওয়া হয় বাইরের দিকে। এবং পরবর্তী ক্ষেত্রে ওই ঘেরা জলের পাম্পের সাহায্যে কাদা জল ভরাট করা হয়। হ্যাঁ, কাদা জল, যেটা সাগরের কাদা জল, ওই অংশে ভরাট করা হয় এবং জলটাকে বাইরে ফেলে দেওয়া হয় এবং পলিগুলো থিতিয়ে যায়। এবং জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পরে ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমি বেশ কয়েক বছর ফেলে দেওয়া হয়। কারণ কি হয়, সমুদ্র থেকে যখন এখানে জলটা ফেলা হচ্ছে, তখন জলটা বেরিয়ে যাওয়ার পরে সমুদ্রের জল যেহেতু অনেক লবণাক্ত হয়, তো সেই লবণ মাটির উপরে থাকে, সেটাকে কমানোর জন্য কি করা হয় না, বেশ কিছু এখানে পশু খাদ্যের চাষ করা হয়, যেগুলো লবণের পরিমাণটাকে কমাতে পারে। অবশেষে কি করা হয় না, এছাড়া কয়েক বছর ফেলে রাখা হয় লবণটা কমাতে। অবশ্যই জমিকে কৃষিকার্যের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশু খাদ্যের হে এবং প্রভার চাষ ও পশুপালন করা হয়, ঠিক আছে। পরে জমি কৃষির উপযুক্ত হলে সেখানে বিট, ওট, সূর্যমুখী এবং টিউলিপের এখানে টিউলিপের জন্য বিখ্যাত নেদারল্যান্ড, টিউলিপ এবং শস্য ফুলের চাষ করা হয়ে থাকে। তাহলে এখানে দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো একটা হচ্ছে পোল্ডার কি, এটা 2 নম্বর, পোল্ডার কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে কোশ্চেন আছে যে পোল্ডার কি। পোল্ডার কি আর হচ্ছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে। এটা 2 নম্বর এবং 3 নম্বরে কোশ্চেন, ঠিক আছে। তাহলে আমরা তাহলে নেদারল্যান্ডের উপকূলে, নর্থ সি যেখানে রয়েছে, উত্তর সাগর উপকূলবর্তী অঞ্চলে বিভিন্ন পোল্ডারের প্রকল্প রয়েছে এবং সেখান থেকে পোল্ডার ভূমি বা যেটা হচ্ছে নতুন ভূমি বা ল্যান্ড যেগুলো, সেগুলো তৈরি করা হচ্ছে। এবং এটা কি করছে, এটা কিন্তু মানুষ নিজে করছে। আচ্ছা, এরপরে আমরা পোল্ডার ভূমির আমরা দুটো বিষয় সম্পর্কে, একটা হচ্ছে মানে প্রাকৃতিক যেগুলো পরিবেশ রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ এখানে ভূপ্রকৃতি কেমন হবে, নিচু সমতল ভূমি, ঠিক আছে। কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে 10 ফুটেরও নিচে অবস্থিত, তাহলে সেখানে তো জল স্বাভাবিকভাবে বাঁধ থেকে কি হবে, যেটা হচ্ছে যে উঁচু যে বাঁধ রয়েছে সেখান থেকে তো জল নিচু জায়গাতে স্বাভাবিকভাবে কি হবে না, নিচের দিকে, যেটাকে ঝরে যাওয়া বলে, নিচের অংশে সেটা চলে আসবে এবং জলটা সেই অংশে জমা হতে থাকবে। সেই জন্য একটা পাম্পিং স্টেশন খুব গুরুত্বপূর্ণ। তাহলে বেসিক ভূপ্রকৃতি হচ্ছে এখানকার নিচু সমতল ভূমি বলতে হবে, নিচু, হ্যাঁ, সমুদ্র যেটা পৃষ্ঠ রয়েছে তার থেকে কিন্তু নিচুতে রয়েছে। পোল্ডার ভূমির প্রাকৃতিক পরিবেশ, আর এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ।
প্রাকৃতিকের মধ্যে আমরা ভূপ্রকৃতি, নিচু সমতলভূমি, ঠিক আছে। তো এটা সামুদ্রিক জলবায়ু হবে ভূপ্রকৃতি জলবায়ু, ঠিক আছে। এবং পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়। সমুদ্রের পাশে রয়েছে, সমুদ্রের প্রভাব অনেক বেশি লক্ষ্য করা যায়। আর স্বাভাবিকভাবে এখানে কি হবে, এটা পলি মাটি বা লবণাক্ত মৃত্তিকা লক্ষ্য করা যায়, এটা কাদা মাটি, এই ধরনের মাটিগুলো অবশ্যই লক্ষ্য করা যায় ভূপ্রকৃতি, জলবায়ু, নদী এবং মৃত্তিকা। আমরা এখানে দেখি যে কি বলছে না, পোলার ভূমি কি হয়েছে না, পোলার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করে নিম্ন সমতল ভূমি। তাহলে নিম্ন সমতল ভূমি ভূপ্রকৃতি প্রধানত আইসেল, মাস এবং রাইন নদীর মধ্যবর্তী বদ্বীপের নিচু অংশে পোলার ভূমি গড়ে উঠেছে। সমগ্র পোলার অঞ্চলকে ভূমির ব্যবহার অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। উত্তর থেকে দক্ষিণের দিকে, উত্তরে হচ্ছে উত্তর এবং উত্তর পূর্ব গ্রোনিনজেন পোলার, ফ্রিজল্যান্ড এবং ওভারসি পশ্চিম এবং মধ্যভাগে, অর্থাৎ একটি মধ্যভাগে তুমি যদি এইভাবে দেখো, এটার অবস্থান এভাবে রয়েছে। তো উত্তর দিক এদিকে একটা পোলার রয়েছে, পশ্চিম এবং মধ্যভাগে এখানে একটা পোলার এবং দক্ষিণ দিকে একটা পোলার রয়েছে, ঠিক আছে। পশ্চিম, মধ্য এবং দক্ষিণ দিকে। দক্ষিণে হচ্ছে এটাকে জিল্যান্ড বা জুইল্যান্ড বলছে, জুইটহল্যান্ড। এখানকার কোনো কোনো এলাকা সমুদ্র পৃষ্ঠ থেকে, অর্থাৎ দক্ষিণ দিকে যেটা রয়েছে দক্ষিণ দিকে হবে, এখানকার কোনো কোনো এলাকা সমুদ্র পৃষ্ঠ থেকে 10 ফুটের নিচে অবস্থিত। বৃষ্টিপাতের ফলে জল জমালতা পাম্প করে নিকাশিকালে ফেলে দেওয়া হয়। এখানকার বেশিরভাগ জায়গা সমুদ্রের কাদা মাটি, অর্থাৎ এখানে যেটা মৃত্তিকা, এটা বলছো কাদা মাটি। প্রধান হচ্ছে রাইন, সামুদ্রিক প্রভাব থাকে এখানে, ঠিক আছে। পশ্চিম বায়ুতে সারা বছর বৃষ্টিপাত হয়। এই অঞ্চলে রাইন এবং বেশ কয়েকটি উপনদী রয়েছে। পোলার ভূমি শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, অর্থাৎ যে 650 ডিগ্রি উত্তর অক্ষরেখা রয়েছে তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত। উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত এই অঞ্চলের পাশ দিয়ে যায় বলে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়, ঠিক আছে। এটা হচ্ছে চরম ভাবাপন্ন, আর হচ্ছে সমভাবাপন্ন। এখানে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। এই অংশে এই পাশ দিয়ে কি হয় না, উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়। তো উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার কারণে শীতকালে বলছে এই জায়গায় তাপমাত্রা 3 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, হিমাঙ্কের নিচে নেমে যায় না। গ্রীষ্মকালে খুব তীব্র নয়, 16 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো অবস্থান করে। পশ্চিম বায়ুর প্রভাবে সারা বছর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ বলছে 70 সেন্টিমিটার। এখানে ওক বার্চ ইত্যাদি বৃক্ষ ও তৃণভূমির প্রাধান্য দেখা যায়। তারপরে রয়েছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ কৃষিকাজ, তারপরে শিল্প, তারপরে রয়েছে বিশেষ শহর, নগর, বন্দর। টিউলিপের দেখো বাগান দেখতে পাবে এখানে। নতুন পোলার ভূমিতে জমির লবণাক্ত কমানোর জন্য এই প্রভাব প্রকৃতি গাছের
লবণতা যখন শেষ হয়ে যায় মৃত্তিকাতে গম ও জব রাই আর প্রভৃতি চাষ করা হয় পুরনো লবণমুক্ত জমিতে। এখানকার বেশিরভাগ খামারগুলিতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষ করা হয়। এখানকার মিশ্র কৃষি, যেটা ইংল্যান্ডেও তোমরা জেনেছো যে মিশ্র কৃষি ব্যবস্থা, বিস্তীর্ণ জমিতে নানা রঙের টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলিপ প্রভৃতি ফুলের চাষ করা হয়। আবার শীতল এবং কম আলোযুক্ত অঞ্চলে গ্রিন হাউস এবং কাচের ঘরের সবজিতে চাষ করা হয়। ঠিক আছে, গ্রিন হাউস, এই কথাটা শুনে রাখবে। গ্রিন হাউস এটা কিন্তু সবুজ ঘর নয়, কি হয় না, এটা কাচের ঘর। কাচের ঘরের মধ্যে কি থাকে না, সবুজ থাকে, মানে বিভিন্ন ধরনের শাকসবজি সেখানে চাষ করা হয়। এটা কেন এখানে প্রয়োজন হয় না, উদ্ভিদে কি হয় না, খাবার তৈরি করতে গেলে কি হয়, মোটামুটি একটা উষ্ণতার প্রয়োজন হয়, টেম্পারেচারের প্রয়োজন হয়। তো শীতকালে কি হয় না, অনেক সময় তো সেই টেম্পারেচার যদি না পায় তখন কি হয় না, ওটাকে গ্রিন হাউস বা কাচের ঘরের প্রয়োজন হয়, যেটা অনেকটা কাচের ঘরটা যে বায়ুমণ্ডলের অন্যান্য যে উপাদানগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড, যে তোমরা গ্রিন হাউসে গ্যাসগুলো তোমরা জেনেছো, যেগুলো কি তাপটাকে ধরে রাখতে পারে। সূর্য থেকে তাপ আসে, যাতে কিছু উপাদান আছে বায়ুমণ্ডলে যেগুলো ওই তাপটাকে ধরে রাখতে পারে এবং বায়ুমণ্ডলের উষ্ণতাকে বাড়িয়ে দেয়। এখানেও ঠিক কাজটা এভাবে, ওই ঘটনা এখানে কাজ করে, একই ধরনের কাজ করে, তাপটাকে ধরে রাখে এবং উষ্ণতাকে বাড়িয়ে দেয় এবং ওখানে কি করতে পারে না, উদ্ভিদগুলো নিয়ে খাবারটা তৈরি করতে পারে। তো এখানে দেখা একটা গ্রিন হাউসের ছবি দেওয়া রয়েছে। কল্যাণমুখী শিল্প এবং পরিবহন ব্যবস্থাতেও উন্নত। চক্রখাল এবং পরিবহন কাজে ব্যবহার করা হয় চক্রখালগুলো, যেটা হচ্ছে যেটা পাশে যে খাল, বাঁধের পাশে যে খাল হয়। আর গ্রেনিং চেন অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। স্বাভাবিক উপকূলবর্তী অঞ্চলে, নদী অববাহিকা অঞ্চলে, বদ্বীপ অঞ্চলে, রাই নদী যে অববাহিকা রয়েছে, এই জায়গাগুলোকে জলাভূমি হয়। এখানে স্বাভাবিক প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের ভাণ্ডার লক্ষ্য করা যায়। আমস্টারডাম, রটারডাম, গ্রেনিনজেন, হালেম, এগুলো গুরুত্বপূর্ণ কিছু শহর রয়েছে এবং শিল্পাঞ্চল রয়েছে। এখানে শিল্প কেন্দ্র পাবে এবং শিল্পকে নির্ভর করে বিভিন্ন শহর, নগর এবং বন্দর। বন্দরগুলো কি না, যেগুলো হচ্ছে সমুদ্র উপকূলে কিংবা রাই নদীতে তীরবর্তী স্থানে যে বন্দরগুলো গড়ে উঠেছে, সেগুলো কি হয় না, বিভিন্ন যে কার্গো যে জাহাজগুলো হয়, মালবাহী যে জাহাজ, বড় বড় যে জাহাজগুলো হয়, সেগুলো বহির্বিশ্বের সাথে ব্যবসা বাণিজ্য করে। তো এখানে বন্দরের মধ্যে তোমরা মনে রাখবে, রটারডাম হচ্ছে সব থেকে বড় বন্দর। কি বললাম, রটারডাম। আরেকটা যেটা হচ্ছে রাজধানী শহর, গুরুত্বপূর্ণ শহর, এবং এখানে হিরে বা যেটা ডায়মন্ড, একটা মূল্যবান যে ধাতু, ঠিক আছে, পালিশ, এবং এখানে হিরে কাটা এবং পালিশের জন্য বিখ্যাত। এবং রাজধানী শহর যেটা হচ্ছে আমস্টারডাম। ঠিক আছে, তাহলে কোশ্চেন করে প্রধান বন্দরটির নাম কি নেদারল্যান্ডে, আর এখানে হিরে কাটা এবং পালিশের জন্য কোন শহর বিখ্যাত। তারপরে হচ্ছে এই যে গ্রিন হাউস কি, ঠিক আছে, গ্রিন হাউস, এটাও কোশ্চেন করে যে গ্রিন হাউস ঠিক আছে। তাহলে আমি কোশ্চেনগুলো আরেকবার বলে দিচ্ছি। পোলার ভূমি কি, পোলার ভূমি কিভাবে তৈরি করা হয়, সব থেকে পোলারের বড় প্রকল্পটার নাম কি, তারপরে হচ্ছে
পোল্ডারভূমি অঞ্চলে বা নেদারল্যান্ডের বৃহত্তম বন্দর কোনটা? হিরে কাটা এবং পালিশ শিল্পের জন্য কোন শহর বিখ্যাত? তারপরে হচ্ছে গ্রিন হাউস কি? এই পোল্ডারভূমির প্রধান নদীটির নাম কি এবং এখানে প্রাকৃতিক গ্যাস কোথায় পাওয়া যায়? আর আরেকটা হচ্ছে কি, এখানে একটা দি হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত। আন্তর্জাতিক আন্তর্জাতিক বিচারালয় আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? ঠিক আছে, এগুলো হচ্ছে